ইয়াংজু নামের খুবই সহজ সরল একটি ছেলে, যে কিনা ছিল স্কুলের সবচাইতে ভদ্র এবং ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। কিন্তু হঠাৎ করে স্কুলের মধ্যে এমন এক ঘটনা ঘটে যায় যে সেদিনের পর থেকে ইয়াংজুর পুরো জীবনটাই একদম বদলে যায়। সে সাধারণ একজন স্টুডেন্ট থেকে পরিণত হয়ে যায় শহরের সবচাইতে বড় গ্যাংস্টারে, যার ভয়ে কেঁপে উঠত পুরো শহর। কিন্তু ইয়াংজুর জীবনে আসলে কি ঘটেছিল, কেনই বা সে সাধারণ একজন স্টুডেন্ট থেকে পরিণত হয়েছিল ভয়ানক এক গ্যাংস্টারে, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ হাইস্কুল গ্যাং মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সাধারণ এক স্টুডেন্ট থেকে ভয়ানক এক গ্যাংস্টার হওয়ার জীবনযুদ্ধের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি হাই স্কুলে, যেখানে আমরা ইয়াংজু নামক একটি ছেলেকে দেখতে পাই। ইয়াংজু তার স্কুল মাঠে দাঁড়িয়েছিল, আর তার আশেপাশে ছিল স্কুলের অনেক স্টুডেন্টরা। এখানে ইয়াংজুকে প্রচণ্ড রাগান্বিত অবস্থায় দেখা যাচ্ছিল। এবার কিছুক্ষণের মধ্যে ইয়াংজু এত বেশি পরিমাণ রেগে যায় যে সে তার সামনে থাকে একটি ছেলেকে ইচ্ছে মতো মারধর করে, আর এত বেশি মার খেয়ে সেই ছেলেটির অবস্থা একদম খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় এই পুরো ঘটনাটি স্কুলের সমস্ত জায়গাতে জানাজানি হয়ে গিয়েছে। তাই স্কুলের প্রিন্সিপাল তখন ইয়াংজুকে অফিস রুমে ডেকে পাঠায়, যেখানে ইয়াংজু যেই ছেলেটিকে মেরেছে সেই ছেলেটির গার্ডিয়ান ছিল। এমনকি সেখানে ইয়াংজুর মাকেও ডেকে আনা হয়েছিল। এরপর দেখা যায় সেই ছেলেটির বাবা এখানে ইয়াংজুকে প্রচণ্ড মারতে থাকে, আর সবাই এটা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তবে ইয়াংজুকে এতটা নির্মমভাবে মারা হচ্ছিল যেটা ইয়াংজুর মায়ের পক্ষে দেখাটা অনেক কষ্টকর ছিল, কারণ ছোটবেলা থেকেই তার ছেলে অনেক সহজ সরল একটি ছেলে ছিল, কারো গায়ে আঘাত করার মতো ছেলে সে নয়। তাই ইয়াংজুর মা এখানে এসব কিছু সহ্য করতে না পেরে সে চুপচাপ অফিস রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তার পিছু পিছু ইয়াংজু চলে আসে, আর সে পেছন থেকে তার মাকে বারবার ডাকতে থাকে। তবে তার মা কোনোভাবেই তার দিকে ঘুরে তাকাচ্ছিল না। তাই ইয়াংজু তখন তার মাকে বলে, তুমি কি জানো মা, কেন আমি সেই ছেলেটিকে মেরেছি? ও তোমার সম্পর্কে বাজে কথা বলছিল, তাই আমি কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারিনি। কথা শুনে ইয়াংজুর মা তখন তাকে বলে, স্কুলের মধ্যে মারামারি করেছ ঠিক আছে, কিন্তু একবার কি এটা চিন্তা করে দেখেছ যে যদি এই খবর তোমার বাবার কানে পৌঁছয় তাহলে কি হতে পারে? তবে কথা শুনে ইয়াংজু অনেকটাই রেগে যায়, আর সে তার মাকে বলে, আমি তোমাকে বারবার বলেছি ওই লোককে আমার বাবা বলবে না। এবার সন্ধেবেলায় আমরা ইয়াংজুকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। ইয়াংজু আসলে লেখাপড়ার পাশাপাশি অনেক কষ্ট করে একটি পার্ট টাইম জব করত, কারণ সে তার বাবার কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নিত না। তাই নিজের খরচটা অন্তত নিজে চালানোর জন্য সে পার্ট টাইম জব করত। এবার একদিন ইয়াংজু যখন তার রেস্টুরেন্ট থেকে বের হয়, তখন সে তার রেস্টুরেন্টের সামনে একজন লোককে দেখতে পায়, যে কিনা তার ছোট্ট একটি ছেলেকে নিয়ে সেখানে বসেছিল। আসলে এই লোকটি ছিল একজন আশ্রয়হীন লোক, আর তাদের কাছে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না। তাই তারা এই জায়গাতে এসে বসেছে। ইয়াংজুর তাদেরকে দেখে বেশ মায়া হয়। সে তখন তার পকেট মানি থেকে তাদেরকে কিছু টাকা দিয়ে দেয়, যাতে করে তারা পেট ভরে খাবার খেতে পারে। আর ইয়াংজুর এত ভালো মন মানসিকতা দেখে সেই লোকটি তাকে বলে, আমি মনে হয় পৃথিবীর সবচাইতে ব্যর্থ বাবা। আজকে আমার ছেলের জন্মদিন, অথচ আমি এতটাই অপদার্থ যে আমি তার জন্য কিছুই করতে পারছি না। এসব কথা শুনে ইয়াংজুর অনেক মায়া হয়। তাই ইয়াংজু তখন আজকে ছেলেটির বার্থডের দিনটি স্পেশাল করার জন্য সে যখন রেস্টুরেন্ট থেকে খাবার ডেলিভারির কাজ করতে যায়, তখন সে ছেলেটিকে তার সঙ্গে নিয়ে নেয়। আর সে খাবার ডেলিভারির পাশাপাশি তাকে মোটর সাইকেলে করে পুরো শহরে ঘুরে বেড়ায়। এবার সারাদিন ঘোরাঘুরি শেষ করার পর ইয়াংজু তখন ছেলেটির কাছে তার বাড়ির অ্যাড্রেস জানতে চায়। এরপর সেই অনুযায়ী সে তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। তবে এমন সময় আমরা সেই ছেলেটির বাবাকে দেখতে পাই। তার নাম ছিল জাংওয়া। আজকে তার বাড়িতে কয়েকজন লোক এসে তাকে অনেক মারধর করছিল। আসলে কয়েক মাস আগে সে একটি লোন নিয়েছিল, যেটা সুদের পরিমাণ এতটাই বেশি ছিল যে সে সুদ পরিশোধ করতে করতে শেষে লোনের টাকা পরিশোধ করতে পারেনি। তাই এই লোকগুলো প্রায় সময় তার বাড়িতে এসে হামলা চালায়, তার বাড়িঘর ভাঙচুর করে তাকে মারধর করে থ্রেট দিয়ে চলে যায়। আর আজকেও তার সঙ্গে এমনটাই ঘটে। কিন্তু আজকে যখন জাংওয়াকে সেই লোকগুলো মারধর করছিল, ঠিক তখনই সেখানে জাংওয়ার ছেলে চলে আসছে, আর সে তার বাবার এই পরিস্থিতি দেখে লোকগুলোর সঙ্গে লড়াই করতে যায়, যার ফলে লোকগুলো তখন তাকেও মেরে তার অবস্থা আজকে খারাপ করে দেয়। অন্যদিকে ইয়াংজু ছেলেটিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে চলে গিয়েছিল, আর তাকে এখানে অনেক বেশি আপসেট দেখাচ্ছিল। সে আসলে টাকা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ সে এখন এমন একটি পরিস্থিতিতে রয়েছে যে তার অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। আসলে তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, তার মাকে অনেক কষ্ট করতে হচ্ছিল। তাছাড়া সে যে সেদিন স্কুলের মধ্যে মারামারি করেছিল, সেই মারামারির শাস্তি হিসেবে তাকে অনেকগুলো টাকা জরিমানা করা হয়েছে। তাকে এখন প্রায় 50,000 ইয়েন জরিমানা দিতে হবে, যেটা তার কাছে ম্যানেজ করাটা অনেক বেশি কষ্টকর ছিল। এখন আর কোনো উপায় না পেয়ে ইয়াংজু তখন তার রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলে। সে তাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং জানায় যে এখন তাকে যেভাবেই হোক 50,000 ইয়েন ম্যানেজ করতে হবে।
যেটা তার পক্ষে ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু সে তার রেস্টুরেন্টে এতগুলো সময় ধরে কাজ করছে, তাই সে আজকে প্রথমবার তার কাছে সাহায্য চায়। যদি সে এখন তাকে 50,000 ইয়েন ধার দেয়, তাহলে সে সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবে। আর ধারের টাকাটা সে যেন তার বেতন থেকে অল্প অল্প করে কেটে নেয়। এসব বলে ইয়াংজু তাকে অনেক বেশি অনুরোধ করতে থাকে। কিন্তু রেস্টুরেন্টের ওনার তখন তাকে বলে, শোনো ইয়াংজু, কেউই তোমাকে এতগুলো টাকা একবারে ধার দেবে না। তাছাড়া আমিও তো খুব একটা ধনী মানুষ নই। ছোট্ট একটা রেস্টুরেন্ট দিয়ে আমি আমার সংসার চালাই। তাই সবচাইতে ভালো হয় তুমি তোমার বাবার কাছে যাও। আর এইটুকু টাকা দেওয়ার সামর্থ্য তার আছে। কিন্তু একথা শুনে ইয়াংজু প্রচন্ড রেগে যায়। আর সে রেস্টুরেন্ট ওনারকে বলে, ওই লোকের কথা আপনি আমার সামনে আর কখনোই বলবেন না। সে আমার বাবা না। এবার অন্যদিকে আমরা সুজিন নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ছিল এই শহরের সবচাইতে বড় গ্যাংস্টার। সে তার পুরো টিম নিয়ে ইয়াংজুদের রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আসে। আর সে এখানে ইয়াংজুর সমস্ত কথা শুনে ফেলে। এরপর এমন সময় সুজিন লক্ষ্য করে যে ইয়াংজুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে তখন কোনো কিছু না ভেবে ইয়াংজুর কাছে জানতে চায় যে সে কিভাবে ব্যথা পেয়েছে। কিন্তু ইয়াংজু যেহেতু এমনি তার বাবার কথা শুনে অনেক বেশি রাগান্বিত অবস্থায় ছিল, তাই সে এখানে সুজিনের কথা শুনেও প্রচন্ড রেগে যায়। আর সে সুজিনকে বলে, আমার ব্যাপারে আপনি কেন কথা বলছেন? আর আমি কিভাবে আঘাত পেয়েছি সেটা আমি আপনাকে কেন বলতে যাব? তবে ইয়াংজুর এমন ব্যবহার দেখে সুজিন একদম অবাক হয়ে যায়। আর ইয়াংজু এখানে তাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যেটা দেখে সুজিন খুবই অবাক হয়, কারণ এই প্রথম কোনো ছেলে তার সঙ্গে এত উঁচু গলায় কথা বলেছে। এবার সুজিন যখন মন খারাপ করে তার বাড়ির দিকে ফিরছিল, তখনই পেছন থেকে কয়েকজন ছেলে এসে তার উপর আক্রমণ করে। তার মুখে কালো একটি প্লাস্টিক বেঁধে দিয়ে তাকে ইচ্ছে মতো মারধর করতে থাকে। আসলে সেদিন স্কুলের মধ্যে ইয়াংজু যেই ছেলেটিকে মারধর করেছিল, সেই ছেলেটির বড় ভাই তার সঙ্গীদেরকে নিয়ে ইয়াংজুর উপর হামলা করেছে। তার বড় ভাই আসলে ছিল শহরের ছোটখাটো একজন গ্যাংস্টার। এরপর সেই ছেলেটির ভাই তখন ইয়াংজুকে বলে, তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলেছিস। এখন তো তুই হাড়ে হাড়ে বুঝতে পারছিস যে তুই কত বড় ভুল করে ফেলেছিস। এরপর ইয়াংজু এখানে তাকে বলে, আমি কোনো ভুল করিনি। আমি তো স্কুলে সবসময় একদম চুপচাপ থাকি, কিন্তু আপনার ভাই প্রতিনিয়ত আমাকে বুলি করতে আসছে। তারপরও আমি তাকে কোনোদিনও কিছু বলিনি। তবে সেদিন সে আমার মাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। যদিও আমি তাকে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছিলাম, তারপরও সে আমার মায়ের ব্যাপারে আজে বাজে কথা বলেই যাচ্ছিল। তাই আমি তার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। এখানে আমি আমার কোনো ভুল দেখছি না। তবে সেই ছেলেটির ভাইয়ের এখানে এসব কথাতে কোনো কিছুই যায় আসে না। সে তার সঙ্গীদেরকে নিয়ে আবারও ইয়াংজুকে ইচ্ছে মতো মারধর করতে শুরু করে। তারা এখানে তাকে মারতে মারতে একদম রক্তাক্ত করে দেয়। এমনকি যাওয়ার আগে সেই ছেলেটির ভাই এখানে ইয়াংজুকে থ্রেটও দিয়ে যায়। সে তাকে বলে যে ইয়াংজু যদি সময় মতো তাদের 50,000 ইয়েন তাদেরকে দিয়ে না দেয়, তাহলে পরবর্তীতে তারা তাকে যেখানে পাবে সেখানে এসে মারধর করবে। এমনকি তারা চাইলেই তাকে মেরে ফেলতে পারে। এসব বলে সে তখন তার সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াংজু কোনো মতে তার বাড়িতে ফিরে আসে। তার বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তবে ইয়াংজু দেখতে পায় তার মা এখনো তার জন্য অপেক্ষা করছে। এমনকি তার মায়ের সঙ্গে তার বোন সোহিও বসেছিল। কিন্তু ইয়াংজু এখানে তার বাবাকে নিয়ে অনেক ভয় পাচ্ছিল, কারণ তার বাবা যদি দেখতে পায় যে সে এত রাত করে বাড়িতে ফিরেছে, তাহলে সে তার উপর নানা রকম অত্যাচার করবে। তবে ইয়াংজুর মা তখন তাকে জানায় যে তার বাবা আজকে বাড়িতে ফেরেনি। এতে ইয়াংজু যেন নিজের মাঝে প্রাণ ফিরে পায়। আসলে ইয়াংজুর বাবা কোনো ভালো মানুষ ছিল না। সে প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়িতে ফেরে, আর সে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। তার মায়ের সঙ্গেও সে প্রতিনিয়ত অনেক ঝামেলা করে তাকে মারধর করে। তবে এই বাড়িতে ইয়াংজুর বাবার হাতে সবচাইতে বেশি অত্যাচারিত হয় ইয়াংজু, কারণ তার বাবা যদি তার সামান্য কোনো ভুল খুঁজে পায়, তখন সে তাকে একটা জানোয়ারের মতো মারধর করে। আর এভাবেই ইয়াংজু ছোটবেলা থেকে তার বাবার কাছে নির্যাতিত হয়ে আসছে। তাই সে তার বাবাকে মন থেকে প্রচণ্ড ঘৃণা করে, কারণ এই একটা মানুষের জন্য তাদের পরিবারের সবার জীবন যেন জাহান্নামে পরিণত হয়েছে। তুই ইয়াংজু আজকে সারা রাত এই সমস্ত ব্যাপারেই চিন্তা করছিল। এমনকি তার অনেক ভয়ও হচ্ছিল যে সে সময় মতো সে 50,000 টাকা জরিমানা দিতে পারবে কিনা। তবে সে আর নিজেকে কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না। তাই পরের দিন সকালে ইয়াংজুর সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে আর স্কুলে যাবে না। সে শহরের বিভিন্ন জায়গাতে গিয়ে ছোটখাটো কাজ করবে, যাতে করে সে সময় মতো 50,000 ইয়েন জোগাড় করে ফেলতে পারে। এরপর ইয়াংজু যখন চারিদিকে কাজ খুঁজছিল, ঠিক তখনই তাকে তার বোন সোহি দেখতে পায়। আর সে যখন দেখতে পায় ইয়াংজু আজকে স্কুলে যায়নি, তখন সে এটা পরিষ্কারভাবে বুঝতে পারে যে তার ভাই হয়তো 50,000 ইয়েন জোগাড় করার জন্য স্কুলে যাচ্ছে না। এতে সোহির অনেক বেশি খারাপ লাগছিল। সোহি তখন ইয়াংজুর কাছে এসে বলে যে যা কিছুই হয়ে যাক, সে যেন স্কুল বাদ না দেয়। কিছুদিন পরেই তো তার ফাইনাল এক্সাম আসতে চলেছে, তাই তার কি তার এক্সাম নিয়ে কোনো টেনশন হচ্ছে না?
লেখাপড়া না করলে তো সে তার জীবনে কোনো কিছুই করতে পারবে না। আর তার বাবাকে নিয়ে তো তাদের কোনো ভরসা নেই। সে এবং তার মা তো শুধুমাত্র ইয়াংজোর উপরই ভরসা করে আছে যে ইয়াংজো তার জীবনে অনেক ভালো কিছু করবে। এরপর সোহি এখানে ইয়াংজোকে বলে, তুই সোজা এখান থেকে স্কুলে যা, আমি যেভাবেই সম্ভব 50,000 ইয়েন জোগাড় করার চেষ্টা করছি। কিন্তু ইয়াংজো খুব ভালো করেই জানে যে তার মা এবং তার বোনের পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব নয়। তাই সে সোহিকে বলে শুধুমাত্র কিছুদিনের ব্যাপার, টাকাগুলো ম্যানেজ করে সে সমস্ত ঝামেলা মিটমাট করতে চায়, তারপর সে আবারও তার স্কুল লাইফ শুরু করবে। এসব বলে ইয়াংজো তার ছোট বোন সোহিকে সুন্দরভাবে লেখাপড়া করতে বলে। আর সে তখন মোটর সাইকেল নিয়ে খাবার ডেলিভারি করতে চলে যায়। এবার সেদিন রাতের বেলা আমরা ইয়াংজোকে দেখতে পাই, যে কিনা এই রাতের বেলাও কোনো না কোনো কাজ খুঁজছিল, কিন্তু এখন তার হাতে কোনো কাজই ছিল না। তাই সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, কারণ এভাবে কাজ চলতে থাকলে সে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে। তবে ঠিক তখনই তার কাছে নিঞ্জো নামক একজন ব্যক্তি আসে, যে কিনা ছিল সেই গ্যাংস্টার সুজেনের লোক, যার সঙ্গে সেদিন রেস্টুরেন্টে ইয়াংজোর দেখা হয়েছিল। তো নিঞ্জো এখানে সুজেনকে এক বান্ডেল টাকা দেয়, আর সে এখানে তাকে বলে যে তাদের বস তাকে এই টাকাগুলো গিফট হিসেবে দিয়েছে, এটা দিয়ে সে যা খুশি তাই করতে পারে, তাকে এই টাকাটা পরিশোধ করতে হবে না। কিন্তু ইয়াংজো বুঝতেই পারছিল না যে এতগুলো টাকা তাদের বস তাকে কেনই বা দিতে যাবে। কিন্তু বর্তমানে ইয়াংজোর এত বেশি টাকার প্রয়োজন ছিল যে সে এসব কিছু নিয়ে একদম ভাবছিলই না, বরং সে নির্দ্বিধায় টাকাগুলো বাধ্য হয়ে নিয়ে নেয়। এবার পরের দিন সকালে আমরা ইয়াংজোকে তার স্কুলে দেখতে পাই, যে কিনা তার মাকে নিয়ে অফিস রুমে বসেছিল। আর সে আজকে তার মাকে নিয়ে সেই জরিমানার টাকাগুলো পরিশোধ করতে এসেছে। এরপর সে টাকাগুলো প্রিন্সিপালের হাতে তুলে দেয়, আর এখানে সে সমস্ত ঝামেলা মিটমাট করে ফেলে। কিন্তু ইয়াংজো এখানে তার মাকে দেখে বুঝতে পারে যে তার মা এতে মোটেও খুশি হয়নি। সে আজকে ইয়াংজোর সঙ্গে ঠিকমতো কথাও বলছিল না, এমনকি সে ইয়াংজোকে রেখেই চলে যাচ্ছিল। তবে ইয়াংজো তখন তার মায়ের পিছু পিছু যায়, আর সে তাকে পেছন থেকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে মা? আমি এত বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি, তুমি কি খুশি হওনি? তবে ইয়াংজোর মা তখন তাকে বলে, তোকে আমার ছেলে বলতেও আমার লজ্জা হচ্ছে। কাল সকালেও তো তোর কাছে একটি টাকাও ছিল না, হঠাৎ একদিনের মধ্যে তুই 50,000 ইয়েন কিভাবে ম্যানেজ করতে পারলি? নিশ্চয়ই তুই রেস্টুরেন্ট থেকে টাকা চুরি করেছিস। আমি কি ছোটবেলা থেকে তোকে এই শিক্ষা দিয়েছি? তে আজ থেকে আমাকে তুই মা বলবি না। কিন্তু ইয়াংজো তখন তার মাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, এমনকি সে তাকে এটাও বলে দেয় যে তাকে মূলত এই টাকাগুলো সুজেন নামক একজন গ্যাংস্টার দিয়েছে। তবে এই টাকাগুলো সে তাকে কেন দিয়েছে এই ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু তার মা এখানে তার এসব কথা বিশ্বাসই করছিল না, কারণ একজন মানুষ বিনা কারণে তাকে কেন এতগুলো টাকা দেবে? নিশ্চয়ই এর বিনিময়ে তাকে খারাপ কোনো কাজ করতে হবে। ইয়াংজো তার মাকে এসব প্রশ্নের কোনো উত্তরই দিতে পারছিল না। এবার সেদিন রাতের বেলা দেখা যায় ইয়াংজোর বাবা প্রায় 2 দিন পর মদ খেয়ে বাড়িতে ফিরে আসছে, আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে ইয়াংজোর উপর প্রচন্ড রেগে আছে, কারণ ইয়াংজো স্কুলের মারামারির ব্যাপারটা সে জানতে পেরেছিল। এরপর ইয়াংজোর বাবা যখন এসব ব্যাপারে তাকে প্রশ্ন করতে থাকে, তখন ইয়াংজো ভীষণ ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে গিয়ে তার রুমের দরজা বন্ধ করে দেয়, কারণ তার বাবা তাকে মারতেই যাচ্ছিল। আর সে যদি একবার তাকে মারধর শুরু করে, তাহলে যতক্ষণ পর্যন্ত তার বাবা অজ্ঞান না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সে থামে না। অর্থাৎ তার বাবা খুবই নির্দয় প্রকৃতির মানুষ ছিল। আর এখানে ইয়াংজোর পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারি যে ইয়াংজো আসলে তার বাবাকে ভীষণ ভয় পেত, তাই সে বেশিরভাগ সময় তার বাবার কাছ থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করত। কিন্তু আজকে এভাবে পালিয়ে কোনো লাভ হয় না। ইয়াংজোর বাবা দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়, আর সে ইয়াংজোকে একটি বেসবল দিয়ে মারতে শুরু করে। এদিকে এমন সময় ইয়াংজো চিৎকার শুনতে পেয়ে তার মা সেখানে দৌড়ে আসে, আর সে এখানে ইয়াংজোর দিকে তাকিয়ে দেখতে পায় যে বেসবল দিয়ে আঘাত করার কারণে ইয়াংজো তার গালে প্রচন্ড ব্যথা পেয়েছে, আর তার গাল থেকে অনেক বেশি রক্ত পড়ছে। আর ইয়াংজোর মার তো এখানে ইয়াংজোর জন্য প্রচন্ড খারাপ লাগছিল, কিন্তু তারও এখানে কিছুই করার ছিল না, কারণ সে যদি ইয়াংজোর বাবার সঙ্গে কোনো তর্ক করতে যায় তাহলে তাকে এবং তার মেয়েকেও সে মারধর করবে, এতে করে ঝামেলা আরো অনেক বেড়ে যাবে। এবার সবকিছু শান্ত হলে দেখা যায় ইয়াংজোর কাছে তার ছোট বোন সোহি আসছে, আর সোহি ইয়াংজোর ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। এরপর সে ইয়াংজোকে বলে, বাবাকে তুই ভুল বুঝিস না ভাই, বাবার ব্যবসাটা বেশ কিছুদিন ধরে ভালো চলছে না, হয়তো সেটার ফ্রাস্ট্রেশন থেকে সে ড্রিঙ্ক করে তোকে এভাবে মারধর করেছে। তবে এসব আবেগের কথায় এখন ইয়াংজোর কিছুই যায় আসে না। দিনের পর দিন ইয়াংজো অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছিল, না সে লেখাপড়া করে কোনো শান্তি পাচ্ছিল, না সে বাড়িতে এসে শান্তিতে একটু ঘুমোতে পারছিল। এমনকি এখন তো তার মাও তাকে বিশ্বাস করছিল না, সে তাকে ভুল বুঝে তার সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এবার পরের দিন সকালে যখন ইয়াংজো তার রেস্টুরেন্টে কাজ করতে আসে, তখন তার জীবনে আরও একটি বিপদ নেমে আসে। রেস্টুরেন্টের ওনার এখানে তাকে বলে, আমি আজ থেকে তোমাকে আর চাকরিতে রাখতে পারবো না, আমাকে এখন দক্ষ একজন কর্মচারী রাখতে হবে।
যে কিনা আমার সঙ্গে ফুল টাইম কাজ করবে। তবে এসব কথা শুনে ইয়াংজো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে অনেক কষ্ট করে এই পার্ট টাইম জবটি জোগাড় করেছিল, আর এই জবটি তার জন্য অনেক বেশি প্রয়োজন। তাই সে এখানে রেস্টুরেন্ট ওনারকে বলে, আপনি দয়া করে আমাকে জব থেকে বের করে দেবেন না। আমি আপনাকে বোঝাতে পারবো না যে জবটি আমার জন্য কতটা প্রয়োজন। কিন্তু রেস্টুরেন্টের ওনার তখন তাকে বলে, আমি চাইলেও তোমাকে জবে রাখতে পারবো না, কারণ তোমার জন্য আমার রেস্টুরেন্টের বদনাম হচ্ছে। তুমি একবার আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার শরীরের প্রত্যেকটি স্থানে আঘাতের চিহ্ন। প্রতিনিয়ত তুমি কারো না কারোর সঙ্গে ঝামেলা করেই চলেছ। এভাবে করে কোন দিন না জানি গ্যাংস্টাররা এসে আমার রেস্টুরেন্টের উপর হামলা করে দেয়। তাছাড়া তুমি কি জানো যে এখন আমার কাস্টমাররা তোমাকে দেখে ভয় পায়? তাই দয়া করে আমার এখান থেকে চলে যাও। এসব কথা শুনে ইয়াংজো আর সেখানে কিছুই বলতে পারে না। সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। তবে সবকিছু মিলে ইয়াংজো অনেক বেশি আপসেট ছিল। সে এখন তার এই জীবন নিয়ে কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না, কারণ সে যতই তার জীবনের সবকিছু গুছিয়ে নিতে চাইছিল, ততই যেন সবকিছু শেষ হয়ে যাচ্ছিল। এরপর সেদিন সারাদিন ইয়াংজো শহরের বিভিন্ন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, আর সে মনে মনে চিন্তা করতে থাকে যে সে তো ভালো মানুষে বেঁচে দেখেছে, তবে সমাজ বা পরিবার কখনোই তাকে ভালো চোখে দেখেনি। এমনকি সে স্কুলেও সবসময় ভালো রেজাল্ট করে এসেছে। তারপরও যেহেতু সে অনেক দরিদ্র পরিবারের ছেলে ছিল, তাই স্কুলে সবসময় ধনী পরিবারের ছেলেরাই প্রাধান্য পেত। এজন্য ইয়াংজো এখানে চিন্তা করে, অনেক হয়েছে চুপচাপ করে সমাজে বেঁচে থাকা। সে আর এভাবে তার জীবন পার করতে পারবে না। তাকে অনেক বড় কিছু করতে হবে, তাকে সাহসী হতে হবে, যাতে দ্বিতীয়বার কেউ তার গায়ে কখনোই আঘাত করতে না পারে। এমনকি সে তার বাবার বিরুদ্ধেও যেন লড়তে পারে। এখন এসব কিছু চিন্তা করতে করতে ইয়াংজো সোজা সুজেনের কাছে চলে যায়, যে কিনা ছিল শহরের সবচাইতে বড় গ্যাংস্টার। তো সুজেন এখানে ইয়াংজোকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, আর সে তখন তাকে বলে, তুই এখানে কেন এসেছিস? আমার টাকাগুলো ফেরত দেওয়ার জন্য? তোকে টাকা ফেরত দিতে হবে না, আমি সেই টাকাগুলো তোকে এমনি গিফট হিসেবে দিয়েছিলাম। আসলে সেদিন রেস্টুরেন্টে তুই যখন রেস্টুরেন্ট ওনারের কাছে টাকা ধার চাইছিলি, আমি তোর সমস্ত কথাই শুনেছিলাম, আর তোকে দেখে আমার অনেকটাই মায়া হয়েছিল। তাই আমি আমার লোকদের মাধ্যমে টাকাগুলো তোর জন্যই পাঠিয়েছিলাম। এর বিনিময়ে তোর কাছে আমি কিছুই চাই না, তুই আমার ছোট ভাইয়ের মতো। তবে ইয়াংজো তখন তাকে বলে, আমি আসলে তোমাকে তোমার টাকা ফিরিয়ে দিতে আসিনি, আমি এসেছি একটা কাজের জন্য। আমার একটা জবের অনেক বেশি প্রয়োজন। যে রেস্টুরেন্টে আমি জব করতাম, সেটাই ছিল আমার জীবনের শেষ একটি আশা, আর সেই জবটাও আমার আজকে চলে গিয়েছে। তাই দয়া করে তুমি আমাকে তোমার দলে কাজে নিয়ে নাও। তুমি আমাকে যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই কাজ করব। তবে সুজিন তখন তাকে বলে, তুই এখনো অনেক ছোট, আর সবার দিকে তাকিয়ে দেখ, আমাদের দলে সবাই তোর বাবার বয়সী, তাই আমাদের দলে কাজ করার মতো বয়স তোর হয়নি। তাছাড়া আমরা যেই পথে কাজ করছি, এটা কোনো ভালো রাস্তা নয়। তুই লেখাপড়া করে তোর জীবন নিয়ে এগিয়ে যা, এই সমস্ত চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। তবে ইয়াংজো এখানে কাঁদতে কাঁদতে তার কাছে অনেক অনুরোধ করছিল, আর সে তাকে বলছিল যে সুজেনও যদি এখন তাকে ফিরিয়ে দেয় তাহলে তার আর কিছুই করার থাকবে না, তাকে আত্মহত্যা করে মারা যেতে হবে, কারণ তার জীবনে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এখন এই সমস্ত কথা শুনে সুজিনের ইয়াংজোর উপর মায়া হয়। সুজিন তখন তার সবচাইতে কাছের লোক রেজেকে বলে, এই ছেলেটিকে নিয়ে গিয়ে আমাদের দলের বেসিক কিছু কাজ শিখিয়ে দে। আর এই রেজে আসলে ছিল সুজেনের সবচাইতে স্পেশাল লোক, অর্থাৎ সুজেনের ব্যাপারে সমস্ত কিছুই রেজেই জানে। তবে রেজের এখানে ইয়াংজোকে একদমই ভালো লাগছিল না। তার কাছে মনে হচ্ছিল সুজিন তার উপর মায়া করে অনেক ভুল করেছে। এত ছোট্ট একটি ছেলে তাদের টিমে কি এমন কাজ করতে পারবে? তাই ইয়াংজোকে কাজ শেখাতে তার কোনো ইন্টারেস্ট ছিল না। সে শুরু থেকে ইয়াংজোর সঙ্গে অনেক রুডভাবে কথা বলছিল, কিন্তু তারপরও ইয়াংজো সেখানে একদম চুপচাপ ছিল। এবার রেজে এখানে ইয়াংজোকে জানায় যে তাদের টিমের কাজের মধ্যে সবচাইতে প্রধান কাজ হচ্ছে মোটরসাইকেল চুরি করা। এরপর রেজে তখন ইয়াংজোকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে তারা যে কোনো লক করা মোটরসাইকেলে লক খুলে ফেলে এবং কিভাবে চুরি করে নিয়ে আসে। আর ইয়াংজো এখানে এই সমস্ত ব্যাপার দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ এই সমস্ত জিনিসপত্র সে একদম নতুন দেখছিল। এবার রেজে তখন তাকে নিয়ে তার এই মাসের টার্গেট পূরণ করতে বেরিয়ে পড়ে। রেজে ইয়াংজোকে জানায় যে তাদের টিমের প্রত্যেকেই প্রতি মাসে একটি করে টার্গেট দেয়া হয়, আর তারা সবাই সেই টার্গেট অনুযায়ী বিভিন্ন ইলিগেল কাজ করে টাকা উপার্জন করে। তো রেজে এখানে ইয়াংজোকে নিয়ে শহরের বিভিন্ন জায়গাতে বাইক খুঁজছিল, আর আশেপাশে তারা যতগুলো বাইক দেখতে পাচ্ছিল সেগুলোরই লক ব্রেক করে সেগুলোকে চুরি করে তাদের ট্রাকে তুলছিল। এরপর একটা পর্যায়ে রেজে সে রেস্টুরেন্টের সামনে এসে ট্রাকটি থামায়, যেখানে মূলত ইয়াংজো কাজ করত, কারণ রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্ট ওনারের বাইক রাখা ছিল। রেজে ইয়াংজোকে বলে যে তাদেরকে এই বাইকটি চুরি করতে হবে। তবে ইয়াংজোর এতে মনে মনে অনেক খারাপ লাগছিল। তারপরও সেই টিমে টিকে থাকার জন্য বাইকটি চুরি করতে চলে যায়। তবে ইয়াংজো জানতো সেখানে একটি সিসি ক্যামেরা রয়েছে,
তাই সে এবং রেজে কৌশলে গিয়ে সিসি ক্যামেরাটিকে ভেঙে ফেলে, যাতে করে কোনোভাবেই তাদের চেহারা দেখা না যায়। এরপর ইয়াংজু এখানে বাইকটি লক ব্রেক করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একটি কুকুর চলে আসে, আর কুকুরটি তাদেরকে দেখে অনেক জোরে জোরে আওয়াজ করতে থাকে। এতে করে রেজে কুকুরটির উপর প্রচণ্ড রেগে যায়, আর সে বিশাল বড় একটি রড নিয়ে কুকুরটিকে মারতে যাচ্ছিল। তবে ইয়াংজু তখন কোনো মতে তাকে গিয়ে থামায়, সে তাকে কুকুরটিকে মারতে নিষেধ করে দেয়। তবে ইয়াংজুর এমন কর্মকাণ্ডে রেজে প্রচণ্ড রেগে যায়, আর সে তখন একাই তাদের সেই বাইক ভর্তি ট্রাকে উঠে পড়ে। এরপর সে ইয়াংজুকে বলে, আমি আগেই বুঝেছিলাম তোর দ্বারা কিছু হবে না। এসব বলে রেজে তাকে সেখানে একাই ফেলে চলে যায়। তবে রেজের এসব কথা শুনে ইয়াংজু হাল ছেড়ে দেয় না। রেজে তাকে গ্যারেজের মধ্যে যেভাবে লক ব্রেক করা শিখিয়েছিল, সে সেই পদ্ধতি অনুসরণ করে কোনোমতে লকটিকে ব্রেক করে ফেলে। এরপর সে সেই বাইকটিকে চুরি করে নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। এবার পরের দিন সকালে দেখা যায়, সুজিন যখন দেখে ইয়াংজু একাই একটি বাইক চুরি করতে সক্ষম হয়েছে, তখন সে তার উপর অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভাবতে পারেনি যে ইয়াংজু এত তাড়াতাড়ি কাজটি শিখে যাবে। তাছাড়া তার টিমের লোকেরা এই মাসের টার্গেট একদম সঠিক সময়ে কমপ্লিট করতে পেরেছিল, তাই সুজিন সবার উপর অনেক খুশি ছিল। তবে আজকে এখানে ইয়াংজু জানতে পারে যে সুজিনের উপরেও আরও একজন মাফিয়া বস রয়েছে, যাকে তারা সবাই বিগ ব্রাদার বলে ডাকে। আসলে একটা সময় সুজিনের টিম খুবই ছোট্ট একটি টিম ছিল, আর তাদের ভেতরে তেমন কোনো পাওয়ার ছিল না। তখন এই পুরো গ্যাংটি পরিচালিত হতো বিগ ব্রাদারের মাধ্যমে। কিন্তু যখন থেকে এই গ্যাংয়ের মধ্যে সুজিন এসেছে, তখন এই গ্যাংয়ের সমস্ত কিছুই বদলে গিয়েছে। সুজিন প্রত্যেকটি সদস্যকে এমনভাবে ট্রেন আপ করেছে যে সবাই এখন গ্যাংয়ের কাজগুলোতে খুবই পারদর্শী ছিল। এজন্যই বিগ ব্রাদার সুজিনকে এই গ্যাংয়ের লিডার বানিয়েছে। তবে আজকে বিগ ব্রাদার যখন তাদের সঙ্গে দেখা করতে আসে, তখন ইয়াংজু এখানে জানতে পারে যে বিগ ব্রাদার আসলে বর্তমানে অনেক বড় মাপের একজন পলিটিশিয়ান ছিল। তার কাছে এখন টাকার কোনো অভাব ছিল না, তাই সে এখন কোনো মতেই চুরির মতো ছোটখাটো কাজের দিকে ফোকাস দিতে চাচ্ছিল না। সে অনেকদিন আগেই সুজিনকে এই কাজ করতে মানা করে দিয়েছিল, কিন্তু সুজিন এক্সট্রা কিছু টাকার জন্য এই কাজগুলো পরিচালনা করে যাচ্ছে। তবে বিগ ব্রাদার বর্তমানে তার পজিশন ঠিক রাখার জন্য বিভিন্ন সময় সুজিন এবং তার গ্যাংকে দিয়ে বড় বড় অপরাধমূলক কাজ করাতে চাইত, যেমন কাউকে কিডন্যাপ করে গুম করে দেয়া অথবা কাউকে হত্যা করা। এসব জানতে পেরে ইয়াংজু অনেক ভয় পেয়ে যায়, আর সে একটু রিল্যাক্স হওয়ার জন্য আবারও তার বাড়িতে ফিরে আসে। তবে বাড়িতে আজকে তার বাবা ছিল, তাই ইয়াংজুর অনেক ভয় লাগছিল। তারপরও সে চুপচাপ বাড়ির ভেতরে গিয়ে বসেছিল, কিন্তু ঠিক তখনই তার বাবা তার উপর বিনা কারণে প্রচণ্ড রেগে যায়। সে তাকে উল্টো পাল্টা কথা বলে গালাগাল দিতে থাকে, এমনকি সে তাকে বেসবল দিয়ে আবারও মারতে আসে। তবে ইয়াংজু এবার কোনো মতে তার বাবার হাত থেকে বেঁচে বাইরে চলে আসে। আর ইয়াংজু এখানে অনেক ভালোভাবেই বুঝতে পারে যে সে এখন হয়তো আর তার বাড়িতে থাকতেই পারবে না, তাই সে বুঝতে পারছিল না যে এখন সে কোথায় যাবে। এজন্য সে কোনো কিছু চিন্তা না করে সোজা সুজিনের কাছে চলে আসে, আর সে সুজিনকে কোনো কিছু না বলে মন খারাপ করে সেখানে বসে থাকে। তবে সুজিন আগে থেকে ইয়াংজুর ব্যাপারে সবকিছুই জানত, যে ইয়াংজুর বাবা তাকে মদ খেয়ে প্রতিনিয়ত তার উপর টর্চার করে। এজন্য সে বুঝতে পেরেছিল যে আজও হয়তো তার সঙ্গে এমন কিছুই হয়েছে, তাই সে এখানে 4 ঘন্টার জন্য ইয়াংজুকে তার সঙ্গে থাকতে দেয়। এমনকি সে বুঝতে পেরেছিল ইয়াংজুর অনেক খিদে পেয়েছে, তাই সে নিজের হাতে তার জন্য খাবার তৈরি করে। এরপর একসঙ্গে খাবার খেতে খেতে সে এখানে ইয়াংজুর কাছে জানতে চায়, আচ্ছা তোর এই অবস্থা কিভাবে হয়েছে, আর তোর বাবা কেন তোর সঙ্গে এমন আচরণ করে। ইয়াংজু তখন এক এক করে সুজিনকে তার জীবনের সমস্ত কিছু খুলে বলে। সে এখানে তাকে আরো জানায় যে লোকটা তাকে প্রতিদিন রাতে মদ খেয়ে এসে মারধর করে, সেই লোকটা আসলে তার আসল বাবা নয়, বরং সে ছিল তার সৎ বাবা। ছোটবেলায় যখন তার বাবা মারা গিয়েছিল, তখন তার মা ওই লোকটিকে বিশ্বাস করে বিয়ে করেছিল, যাতে করে তার সন্তানের মাথায় বাবার একটা ছায়া থাকে। আর তখন সেই পরিস্থিতিটি ইয়াংজুর কাছেও ঠিক মনে হচ্ছিল, আর সেও তার মায়ের জন্য অনেক খুশি ছিল। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। বিশেষ করে তাকে তো তার বাবা একদম সহ্যই করতে পারে না। ছোটবেলা থেকে এখন পর্যন্ত তার উপর সে প্রতিনিয়ত অত্যাচার করে, আর যখন থেকে তার ব্যবসা ডাউন হয়ে গিয়েছে, তখন থেকে তার অত্যাচারের মাত্রা যেন আরো বেড়ে গিয়েছে। সে একটু শান্তিতে ঠিকভাবে কবে ঘুমিয়েছে এটা তো সে ভুলে গিয়েছে। ইয়াংজুর এসব কথা শুনে সুজিনের অনেক খারাপ লাগছিল, আর সে যেন ইয়াংজুর মাঝে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখছিল, কারণ ইয়াংজুর মতো তার জীবনেও ঠিক এই সমস্ত ঘটনাগুলোই ঘটেছিল। সেও সমাজের কাছে প্রতিনিয়ত ছোট হয়েছিল, এমনকি নিজের পরিবারের কাছেও সে অত্যাচারের শিকার হয়েছিল, যার কারণে এত অল্প বয়সে পরিস্থিতি তাকে বিশাল বড় এক গ্যাংস্টার বানিয়ে দিয়েছে। তবে তার স্বপ্ন ছিল লেখাপড়া করে অনেক বড় কিছু হওয়ার, যেটার কোনোদিনও পূরণ হবে না। এবার সুজিন এখানে ইয়াংজুর কাছে জানতে চায়, এখন তোর জীবনের লক্ষ্যটা আসলে কি। ইয়াংজু তখন তাকে জানায় যে সে তার জীবনে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে চায়। সুজিন জানতে চায় যে এত টাকা দিয়ে সে কি করবে। ইয়াংজু তখন তাকে বলে,
আমি আসলে অনেক টাকা জমিয়ে নরওয়েতে চলে যেতে চাই, কারণ আমি শুনেছি সেখানকার কালচার অনেক বেশি ভালো। সেখানে প্রত্যেকটি মানুষকে নাকি সমান অধিকার দেয়া হয়। তাই আমি সেখানে গিয়ে নতুনভাবে বাঁচতে চাই। এবার পরের দিন সকালে আমরা বিগ ব্রাদারকে দেখতে পাই, যারা কিনা সুজিনদের সঙ্গে দেখা করতে এসেছিল। তো সে এখানে সুজিনকে জানায় যে অনেক বড় একটি ঝামেলা হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের যে কমিশনার আমাদের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ যে আমাদের সমস্ত কাজে সহায়তা করত, সে হঠাৎ করে নিজের দল পাল্টে ফেলেছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে এবারের ইলেকশন আমি হেরে যাব। এতে করে আমার সমস্ত পাওয়ার চলে যাবে। তখন হয়তো তোমাদের গ্যাংটিকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই যেভাবেই হোক সেই কমিশনারের একটা ব্যবস্থা করতে হবে। এসব বলে বিগ ব্রাদার সেখান থেকে চলে যায়। এদিকে সুজিন এবং তার গ্যাংয়ের সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে যে তারা কমিশনারকে কিভাবে শায়েস্তা করবে, কারণ সেও ছিল অনেক পাওয়ারফুল একজন মানুষ। তাই তাকে মেরে ফেলাটাও অনেক বেশি রিস্ক হয়ে যাবে। এখন এই সমস্ত বিষয় নিয়ে সবাই যখন ডিসকাস করছিল, ঠিক তখনই ইয়াংজু এখানে বলে ওঠে, পলিটিশিয়ানদের সবচাইতে বড় জিনিস হচ্ছে তাদের রেপুটেশন। যদি কোনোভাবে সে রেপুটেশন পাবলিকের সামনে নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো কেরিয়ারই শেষ হয়ে যায়। এজন্য আমরা প্ল্যানটা একটু অন্যভাবে করতে পারি। যদি আমরা কোনোমতে সেই কমিশনারকে কিডন্যাপ করে নিয়ে আসতে পারি আর একটি মেয়ের সঙ্গে কোনোমতে তার আপত্তিকর কিছু ছবি তুলতে পারি, তাহলে আমাদের জন্য বিষয়টি একদম সহজ হয়ে যাবে। সেগুলো মিডিয়াতে ভাইরাল হয়ে গেলেই তার পুরো কেরিয়ার শেষ। ইয়াংজুর এসব কথা শুনে সুজিন এবং তার লোকেরা অনেক অবাক হয়ে যায়, কারণ সুজিন তাদের সবার চাইতে ছোট হলেও তার মাথায় অনেক ক্রিটিক্যাল বুদ্ধি ছিল। এরপর সুজিনের টিম এখানে একটি ফেক লাইসেন্স বানিয়ে ফেলে, যাতে করে সেই কমিশনারকে কিডন্যাপ করতে সুবিধা হয়। তবে সেই কমিশনার যেহেতু সুজিনের টিমের সবাইকে চিনত, তাই তাদের মধ্যে কারো পক্ষে এই কাজটি করা সম্ভব ছিল না। এজন্য তারা তখন ইয়াংজুর কথা মতো সেই ব্যক্তিকে ভাড়া করে নিয়ে আসে, যার ছেলের জন্মদিন ইয়াংজু পালন করেছিল, এবং সে জানতে পেরেছিল যে তারা কত কষ্টে আছে। আর এখানে আমরা জানতে পারি যে লোকটি আসলে যে গ্যাংয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল সেটা মূলত সুজিনেরই গ্যাং ছিল। আর সুজিনের লোকেরাই প্রতিনিয়ত তার উপর গিয়ে সুদের টাকার জন্য অত্যাচার করত। এই অত্যাচার থেকে বাঁচতেই সে মূলত আজকে এই কাজটি করতে চলে এসেছে। এবার প্ল্যান মোতাবেক সুজিনের টিম কমিশনারের গাড়িটিকে নষ্ট করে দেয়। আর এই সময় কমিশনার একটি পার্টিতে ছিল। তো লোকটি যখন সেই পার্টির সামনে এসে তার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, তখন কমিশনারের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই গাড়িতে উঠে পড়ে। আর দেখা যায় গাড়ির পেছনের ডিকিতে ইয়াংজুকেও দিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে তাদের প্ল্যানের মধ্যে কোনো ধরনের কমতি না থাকে। তবে এই ব্যাপারটি লোকটি জানত না। তাই সে যখন কমিশনারকে নিয়ে অনেকটাই দূরে চলে যায়, তখন সে কমিশনারকে বলতে শুরু করে যে সুজিনের গ্যাংয়ের লোকেরা তার উপর কত অত্যাচার করছে। সে অনেক বিপদে পড়ে তাদের কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়েছিল, তবে সেই টাকা সময় মতো দিতে না পারার কারণে সুদের পরিমাণ তার ধারের টাকা চাইতেও বেশি হয়ে গিয়েছে, যেটা তার পক্ষে এত সহজে পরিশোধ করা সম্ভব নয়। তাই প্রতিনিয়ত সুজিনের লোকেরা এসে তার উপর অনেক অত্যাচার করে। এমনকি শেষবার যখন তারা তাকে মারধর করতে তার বাড়িতে এসেছিল, তখন তার ছোট্ট ছেলেটি সবকিছু দেখে ফেলে। আর ছেলেটি প্রতিবাদ করতে গেলে তারা তার ছেলেকে মেরেও তার অবস্থা একদম খারাপ করে দেয়। বর্তমানে তার ছেলে এখন হসপিটালে ভর্তি আছে। সে জানে না তার ছেলে বাঁচবে কিনা। তাই কমিশনারের কাছে সে সুজিন এবং তার গ্যাংয়ের বিচার চায়। এদিকে ডিকের ভেতর থেকে ইয়াংজু লোকটির এই সমস্ত কথাই শুনতে পায়। আর এসব কিছু শুনে তারও এখানে অনেক খারাপ লাগে। সে এখানে রিয়েলাইজ করতে পারে যে গ্যাংস্টারদের মনে আসলে দয়া মায়া কিছুই থাকে না। এমনকি তারা ছোট্ট একটি বাচ্চাকে পর্যন্ত ছাড় দেয়নি। তবে সে এখানে লোকটিকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ তাদের পেছনের গাড়িতেই সুজিন এবং তার লোকেরা রয়েছে, যারা কিনা তাদেরকে ফলো করছে। তাই যদি এই লোকটি গ্যাংয়ের বিরুদ্ধে গিয়ে উল্টোপাল্টা কিছু করে ফেলে, তাহলে গ্যাংয়ের সবাই তাকেও মেরে ফেলতে পারে। এদিকে লোকটির কথা শুনে কমিশনার এখানে পুলিশকে ফোন দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই লোকটির যাতে কোনো ক্ষতি না হয়ে যায় তাই ইয়াংজু তখন ডিকি থেকে বেরিয়ে আসে। আর সুজিনদের প্ল্যান মোতাবেক কমিশনারকে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। যদিও কমিশনারকে অজ্ঞান করার কাজটি মূলত লোকটির ছিল, কিন্তু ইয়াংজু তাকে বাঁচানোর জন্যই এমনটা করেছে। তবে ইয়াংজুর এমন কাজ দেখে সেই লোকটি এখানে ইয়াংজুর উপর প্রচন্ড রেগে যায়। সে এখানে ইয়াংজুকে বলে যে তাকে সে অনেক ভালো একজন মানুষ ভেবেছিল, তবে শেষ পর্যন্ত সেও কিনা এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। তবে ইয়াংজু কোনো কথা না বলে সোজা সুজিনের কাছে আসে, আর সে তাকে জানায় যে লোকটি তার কাজটি পারফেক্টভাবে সম্পন্ন করেছে। এরপর দেখা যায় তারা কমিশনারকে অজ্ঞান অবস্থায় একটি হোটেলে নিয়ে আসে, আর সেখানে একটি মেয়ের সঙ্গে তার অনেকগুলো আপত্তিকর ছবি তুলে ফেলে। ফলে তাদের মিশনটি সাকসেসফুল হয়ে যায়, যার ফলে সুজিন এবং তার গ্যাংয়ের সবাই অনেক খুশি ছিল। আর ইয়াংজু এবং সেই লোকটির এত দুর্দান্ত কাজের কারণে সুজিন এখানে তাদের দুজনকে অনেক বড় অ্যামাউন্টের কিছু টাকা দেয়। তবে লোকটি এখানে টাকাগুলো নিয়েই তাদের সবার সামনে ছিঁড়ে ফেলে, আর সে সবাইকে বলে
তোমরা এই টাকার বিনিময়ে আমার ছেলের জীবন কিনতে চাও? আমি না হয় বাধ্য হয়ে তোমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, কিন্তু তোমরা আমার ছেলেটার অবস্থা কি করেছ? তোমাদের এই নোংরা টাকা আমি আমার হাত দিয়ে স্পর্শও করতে চাই না। এবার অন্যদিকে দেখা যায় যে ইয়াংজুর সঙ্গে যখনই তার স্কুলের কোনো ছেলের দেখা হতো, তারা তখনই তাকে বুলি করত। অর্থাৎ স্কুল ছেড়ে দিয়েও তাদের হাত থেকে ইয়াংজু রেহাই পায়নি। আর এই ব্যাপারটি যখন সুজিন জানতে পারে, তখন সে রেজেকে তাদেরকে শায়েস্তা করার জন্য পাঠিয়ে দেয়। আর যেখানে ইয়াংজুকে বুলি করা হচ্ছিল, রেজে সেখানে গিয়ে প্রত্যেককে ইচ্ছে মতো মারধর করতে শুরু করে। সে মারতে মারতে তাদের অবস্থা এতটাই খারাপ করে দেয় যে ইয়াংজু নিজেও এতে অনেক ভয় পেয়ে যায়। যদিও ইয়াংজু নিজেও এখন একজন গ্যাংস্টার ছিল, কিন্তু তার পক্ষে কোনো মানুষকে মারা তো দূরের কথা, বরং তার পক্ষে একটি পিঁপড়েকে মারাও সম্ভব ছিল না। তবে রেজে এখানে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে ফাইট দেখে যদি সে এভাবে ভয় পেতে থাকে, তাহলে সে কখনোই একজন গ্যাংস্টার হতে পারবে না। গ্যাংস্টার হতে হলে মানুষকে মারার ক্ষমতা তার ভেতর থাকতে হবে। মনের ভেতরে মায়া দয়া রাখলে কখনোই গ্যাংস্টার হওয়া যায় না। এবার পরের দিন সকালে আমরা সেই ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই। এই মাসে ইন্টারেস্ট না দেওয়ার কারণে সুজনের লোকেরা তার বাইকটি নিয়ে চলে এসেছে। তাই সে সুজনের কাছে এসে বলে, আমি আসলে অনেক অসহায় হয়ে পড়েছি। আমি যতটুকু টাকা উপার্জন করছি, সেই টাকাগুলো আমার ছেলের হসপিটাল বিলের পেছনেই চলে যাচ্ছে। তাই এই মাসের ইন্টারেস্ট আমি দিতে পারছি না। আর আমার বাইকটি দিয়ে আমি ডেলিভারির কাজ করছি, তাই বাইকটি ছাড়া আমার টাকা উপার্জন করাটাও সম্ভব নয়। এজন্য দয়া করে আমাকে আমার বাইকটি দিয়ে দিন, আমি আপনাদের টাকা পরিশোধ করে দেব। তবে লোকটির এখানে অনেক অনুরোধের পরেও সুজিন তার কোনো কথাই শুনতে চাইছিল না। লোকটি এতে প্রচণ্ড রেগে যায়। আর সে তাকে বলে, তোদের জন্য আমার ছেলে হসপিটালে রয়েছে, আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তোরা তো এটাই চাস, যাতে আমার ছেলেটা মরে যায়। আর আমার ছেলে বেঁচে না থাকলে আমি বেঁচে থেকে কি করব? এই বলে লোকটি তখন সেখানে প্রচণ্ড জোরে জোরে নিজের মাথায় আঘাত করতে থাকে। কিন্তু ইয়াংজু তখন এসে তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে, আর সে তাকে কোনো মতে শান্ত করে তার ছেলের কাছে পাঠিয়ে দেয়। এবার সেদিন বিকেলবেলা দেখা যায় ইয়াংজু সুজিনদের গ্যারেজ থেকে সেই লোকটির বাইকটি চুরি করে ফেলে, যার বাইক সুজিনের লোকেরা নিয়ে এসেছিল। আর সে তখন সেই বাইকটি লোকটিকে নিয়ে গিয়ে ফিরিয়ে দেয়। লোকটি এতে অনেক খুশি হয়ে যায়। আর এই কাজটি করতে পেরে ইয়াংজুর নিজের কাছে অনেক ভালো লাগছিল। এজন্য সে বেশ কয়েকদিন পর তার মাকে দেখার জন্য তার বাড়িতে ফিরে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে। আর প্রতিবারের মতো ইয়াংজুকে দেখে তার বাবার মাথা গরম হয়ে যায়। সে তখন আবারও একটি বেসবল দিয়ে ইয়াংজুকে মারতে গেলে ইয়াংজু কোনো মতে লুকিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে সুজিন এবং তার গ্যাংয়ের লোকেরা চলে আসে। আর এখানে এসে সুজিন ইয়াংজুকে বলে, আমাদের গ্যাংয়ে কাজ করে আমাদের বিরুদ্ধে যাওয়ার সাহস তোর কি করে হলো? এটার শাস্তি তো তোকে পেতেই হবে। এই বলে সুজিন ইয়াংজুকে তখন পাশের একটি রুমে নিয়ে যায়। আর সে তখন ইয়াংজুকে শাস্তি দেওয়ার জন্য তার একটি নখ তুলে ফেলে। ইয়াংজুর এতে অনেক কষ্ট হচ্ছিল, তবে সে এখানে অনেক ইমোশনাল হয়ে সুজিনকে বলে, তুমি আমার একটি নখ তুলে ফেলেছ, এতে আমার খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ আমি অত্যাচারিত হতে হতেই বড় হয়েছি। তাই এখন আর আমার গায়ে কোনো আঘাত লাগে না। আমার তো কষ্ট তখন হয়েছিল যখন আমি সেই ছোট্ট বাচ্চাটির কথা শুনেছি। তোমার দলের লোকেরা সেই বাচ্চাটির কি অবস্থা করেছে জানো? বাচ্চাটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওর বয়স মাত্র 7 বছর। পৃথিবীর বাস্তবতা সম্পর্কেও কিছুই বোঝে না। তারপরও তোমরা তাকে কঠোর শাস্তি দিয়েছ। তোমাদের মধ্যে আসলে মনুষ্যত্ববোধ বলে কিছুই নেই। এখন ইয়াংজুর এই সমস্ত কথা শুনে সুজিনেরও অনেক বেশি খারাপ লাগছিল। তাই সে এখানে নিজেকে শাস্তি দেওয়ার জন্য তারও একটি নখ তুলে ফেলে। আর সুজিন ইয়াংজুকে জানায় যে সে ইয়াংজুকে ক্ষমা করে দিয়েছে। এবার কয়েকদিন পর দেখা যায় সুজিন ইয়াংজুকে অনেক বড় একটি কাজ দেয়। আসলে কিছুদিন আগে একজন লোককে একটি কাজের জন্য তারা অনেক টাকা দিয়েছিল, কিন্তু সেই লোকটি তাদের টাকা নিয়ে গায়েব হয়ে গিয়েছে। তাই ইয়াংজুর কাজ হচ্ছে সেই লোকটির কাছে গিয়ে তাদের সমস্ত টাকা উদ্ধার করে নিয়ে আসা। ইয়াংজু তখন সেই কাজটি করার জন্য চলে যায়। আর সেখানে গিয়ে প্রথমে সেই লোকটিকে আঘাত না করে তাকে মেরে ফেলার ভয় দেখাতে শুরু করে। আর তার কাছে সমস্ত টাকা ফেরত চায়। এমনকি ইয়াংজু এখানে লোকটিকে এমনভাবে ভয় দেখায় যে লোকটিকে আঘাত করার আগেই সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সে নিজে থেকেই সমস্ত টাকাগুলো ফিরিয়ে দেয়। তবে শেষ পর্যায়ে ইয়াংজুকে অর্ডার দেওয়া হয়েছিল যাতে করে ইয়াংজু সেই লোকটিকে হত্যা করে চলে আসে। কিন্তু অনেক চেষ্টা করার পরেও ইয়াংজু এই কাজটি করতে পারে না। তাই সে টাকাগুলো নিয়ে সুজিনের কাছে ফিরছিল। কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তাতে তার বাইকে কিছু একটা সমস্যা হয়ে যায়, যার ফলে সেখানে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়। এবার কয়েক ঘন্টা পর যখন ইয়াংজুর জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় অ্যাক্সিডেন্টে সে বেঁচে গিয়েছে ঠিকই, কিন্তু তার উদ্ধার করা সমস্ত টাকা পানিতে ভেসে গিয়েছে। তাই ইয়াংজু এতে অনেক ভয় পেয়ে যায়। এদিকে যখন অনেক সময় যাবৎ সুজিন ইয়াংজুর কোনো খবর পাচ্ছিল না, তখন সে সোজা ইয়াংজুর বাড়িতে চলে আসে। কারণ সুজিনের কাছে মনে হচ্ছিল ইয়াংজু হয়তো টাকাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। এতগুলো টাকার লোভ হয়তো সে সামলাতে পারেনি।
কিছুদিন আগেই সে তাকে নরওয়েতে চলে যাওয়ার কথা বলেছিল। আর আজকে সুজিন অনেকবার ইয়াংজোকে ফোন দিয়েছে, কিন্তু সে তার ফোন ধরছিল না। এজন্য সুজিন তখন ইয়াংজোর মায়ের ফোন থেকে তাকে ফোন দেয়। আর ইয়াংজো যখন এবার ফোনটি রিসিভ করে তখন সুজিন তাকে বলে, তুই আবারও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস। কিন্তু ইয়াংজো তখন তাকে কাঁদতে কাঁদতে বলে, আমি আসলে ভয়ে তোমার ফোন রিসিভ করিনি। আমি সমস্ত টাকা উদ্ধার করতে পেরেছি, কিন্তু যখন আমি টাকাগুলো নিয়ে ফিরছিলাম ঠিক তখনই হঠাৎ করে মাঝ রাস্তায় আমার বাইকে কিছু একটা সমস্যা হয়ে যায়, আর আমি গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করে ফেলি। এতে করে পানিতেই বেশিরভাগ টাকা ভেসে চলে যায়। এখন আমার কাছে অল্প কিছু টাকা রয়েছে, আর অ্যাক্সিডেন্টের কথা বিশ্বাস না হলে তুমি আমার মেডিকেল চেক আপ করাতে পারো। তবে বাইকের সমস্যা শোনার সঙ্গে সঙ্গে সুজিন বুঝতে পারে যে এই কাজটি হয়তো রেজে করেছে, কারণ রেজে এমনিতেও ইয়াংজোকে খুব একটা পছন্দ করত না। তাই সুজিন তখন রেজেকে ডেকে তার কাছে নিয়ে আসে তাকে প্রচণ্ড মারধর করে। তবে টাকাগুলো যেহেতু ইয়াংজোর কাছ থেকে হারিয়েছে, তাই ইয়াংজোকে এই টাকা পরিশোধ করতে হবে। কিন্তু এতগুলো টাকা তো সে কাজ করে ম্যানেজ করতে পারবে না। আর সুজিনের রাগের বিষয়ে সে খুব ভালোভাবেই জানে যে সুজিন আসলে কি করতে পারে। এজন্য ইয়াংজো তখন ভয়ে টাকা ম্যানেজ করার জন্য চুরি করতে চলে যায়। সে বেশ কয়েকটি দোকান থেকে অনেকগুলো টাকা চুরি করে ফেলে। তবে এরপর যখন সে আরেকটি দোকানে যায় তখন হঠাৎ করে সেখানে থাকে একটি গ্লাসের দিকে তার চোখ যায়। আর গ্লাসের মধ্যে নিজের চেহারা দেখে এক মুহূর্তের জন্য সে সেখানেই দাঁড়িয়ে যায়। সে যেন আজ নিজেকে চিনতেই পারছিল না, যেখানে সে সবসময় একজন ভালো মানুষ হয়ে ওঠার স্বপ্ন দেখত। এ কারণেই সে লেখাপড়া অনেক মনোযোগ দিয়েই করত। কিন্তু এখন ইয়াংজো খুব ভালোভাবেই রিয়েলাইজ করতে পেরেছে যে সে নিজেই তার জীবনকে কোন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। সে অনেক ভালো একজন স্টুডেন্ট থেকে আজকে নিজেকে ভয়ানক এক মানুষে পরিণত করে ফেলেছে, যে কিনা এখন যেখানেই পারছে সেখানে গিয়ে চুরি পর্যন্ত করছে, তা আবার এমন কিছু টাকার জন্য যেই টাকা সে খরচও করেনি। এখন ইয়াংজো এই সমস্ত বিষয়গুলো রিয়েলাইজ করে সিদ্ধান্ত নেয় যে সে আর এই খারাপ রাস্তায় থাকবে না। এই গ্যাংস্টারের জীবন থেকে সে বের হতে চায়। তাই সে সোজা তখন সুজিনের কাছে গিয়ে বলে, আমি অনেক চেষ্টা করেও তোমার টাকাগুলো ম্যানেজ করতে পারিনি। আমার পক্ষে আর চুরি করা কোনোভাবেই সম্ভব নয়। আমি এই খারাপ রাস্তা থেকে বের হতে চাই, ভালো একজন মানুষে বাঁচতে চাই। আমি এটা পুরোপুরিভাবে বুঝে গিয়েছি যে গ্যাংস্টারদের কাছে টাকা থাকলেও তাদের জীবনের কোনো অর্থই নেই। সমাজের সমস্ত পাপ কাজ মাথায় তুলে নিয়ে এটাকে বেঁচে থাকা বলে না। তাই আমি নিজেও চাই আমার শাস্তি হোক। তুমি এই টাকাগুলোর বিনিময়ে আমার একটি হাত কেটে নাও, এরপর আমাকে দয়া করে এখান থেকে চলে যেতে দাও। ইয়াংজোর চোখগুলো দেখে আজকে সুজিনের কাছে মনে হচ্ছিল যেন সে আজ কোনো অন্য ইয়াংজোকে দেখছে। সুজিন তখন কিছুক্ষণ চুপচাপ থেকে ইয়াংজোকে বলে, তুই চলে যা, তোকে আর আমার টিমে প্রয়োজন নেই। আর আজকের পর থেকে আমার কোনো লোকেরাও তোকে বিরক্ত করবে না, তুই মুক্ত। কিন্তু ইয়াংজো এখানে নিজেই নিজের হাত কেটে ফেলতে চাইছিল, কারণ সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। তবে সুজিন এখানে তাকে কোনো মতে থামায়। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় ইয়াংজো নিজেই এখানে সুজিনকে মেরে ফেলতে চাইছিল, কারণ এখানে আসার আগে সে খবর পেয়েছে যে সে ছোট ছেলেটি মারা গিয়েছে, যার জন্মদিন সে পালন করেছিল। আর এটা জানতে পেরে ইয়াংজো যেন একদম পাগলের মতো হয়ে যায়। তাই সে সুজিনকে এখানে মেরে ফেলতে চাইছিল। তবে সুজিন যখন এখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল ঠিক তখনই ইয়াংজো তার হাতে একটি ধারালো অস্ত্র পেয়ে যায়। এরপর ইয়াংজো এখানে সুজিনকে বলে, তুই কেমন মানুষ বলতো? এত এত মানুষকে হত্যা করে তুই নিজেকে ক্ষমা করিস কিভাবে? আমার তো সামান্য চুরিটুকু করে নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমার মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে দিই। কিন্তু তুই কত বড় পাপ করে ফেলেছিস জানিস? সেই ছোট শিশুটি আজকে মারা গিয়েছে, যাকে তোর লোকেরা হামলা করেছিল। তুই আমাকে শুধু একবার বলোই বাচ্চাটির কি দোষ ছিল? বাচ্চাটি যদি তোরই ভাই অথবা তোর সন্তান হতো তখন তুই কি করতি? ইয়াংজোর এসব কথা শুনে সুজিন রিয়েলাইজ করতে পারে যে সে তার পুরো জীবনে কত বেশি পাপ করে ফেলেছে, আর তার পাওয়ার বাড়ানোর জন্য কত নির্দোষ মানুষকে সে হত্যা করেছে। এমনকি তার জন্য একটি নিষ্পাপ শিশুও মারা গিয়েছে। তাই এসব কিছু রিয়েলাইজ করতে পেরে সুজিন আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে না। ফলে ইয়াংজো সেই ধারালো অস্ত্রটি দিয়ে সুজিনকে সেখানেই মেরে ফেলে। আর সে সেই ছোট্ট বাচ্চাটির মৃত্যুর বদলা নেয়। যদিও সুজিনকে মেরে তার নিজেরও অনেক খারাপ লাগছিল, কিন্তু সে আজকে এভাবেই নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছে। এরপর ইয়াংজো যখন তার বাড়িতে ফিরছিল তখনই সে তার বাড়ির সামনে তার ছোট বোন সোহিকে দেখতে পায়। আর ভেতরে গিয়ে সে জানতে পারে যে তার বাবা এখন পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছে। ছোটখাটো একটা ঝগড়া নিয়ে সে তার মাকে মারতে মারতে মেরে ফেলেছে। এরপর ইয়াংজো যখন দৌড়ে গিয়ে নিজের মায়ের লাশ তার চোখের সামনে দেখতে পায় তখন যেন তার মনে সারা জীবনের প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তাই ইয়াংজো তখন সিদ্ধান্ত নেয় যে আজ সবকিছু যেহেতু সে শেষ করে এসেছে তাহলে তার এই অত্যাচারিত বাবাকে সে বাঁচিয়ে কেন রাখবে, তাকেও সে আজ শেষ করে ফেলবে। এরপর ইয়াংজোর বাবা ইয়াংজোকে যে ব্যাটে দিয়ে মারধর করত সে সেই ব্যাটটি হাতে নিয়ে তার বাবাকে মারতেই যাচ্ছিল।
কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে থেমে যায় আর কিছুক্ষণ চুপচাপ থেকে সে তার বাবাকে ছেড়ে দেয়, কারণ সে চাইছিল এই মানুষটা তিলে তিলে শেষ হয়ে যাক। এখন থেকে একাকিত্বই হবে তার সবচাইতে বড় শাস্তি, কারণ তার জীবনে এখন আর কেউ থাকবে না। এবার পরের দিন সকালবেলা দেখা যায় ইয়াংজু তার ছোট বোন সোহিকে নিয়ে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যায়, যেখানে তারা দুই ভাই বোন মিলে নতুন এক জীবন শুরু করবে। আর এমনই একটি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।